চট্টগ্রামের পাহাড় ঘেরা এক জনপদ, নাম জঙ্গল সলিমপুর। একসময় ছিল সংরক্ষিত বনাঞ্চল, কিন্তু সেখানে গড়ে উঠেছে হাজারো বসতঘর। বসবাস করছে প্রায় 2 লাখেরও বেশি মানুষ। আপনার র্যাপ মার্ডার হওয়ার আগে ওরা আমার থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। যতক্ষণ আমি 2 লক্ষ টাকা চাঁদা দিতে পারবো না, ততক্ষণ নাকি এলাকায় ঢোকা নিষেধ করছে। এই জঙ্গল সলিমপুরের গল্প শুধু জনবসতির নয়, এখানে বছরের পর বছর চলেছে এক ভিন্ন শাসন ব্যবস্থা। ওর ভেতরে কোনো প্রবেশাধিকার না থাকার কারণে কোনো আইনশৃঙ্খলা বাহিনী যেতে পারতো না, ওয়ারেন্টের আসামি, সন্ত্রাসী কাউকে ধরতে পারতো না। এই জন্য এটাকে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র বলা হয়। এমন এক নিয়ন্ত্রণ কাঠামো যেখানে রাষ্ট্রের উপস্থিতির চেয়েও বেশি দৃশ্যমান ছিল স্থানীয় ক্ষমতাধরদের প্রভাব। ও একটা এত বড় আসামি, ওকে বাংলাদেশও ধরতে পারতেছে না, কোথায় লুকিয়ে আছে। যে এই জায়গাটা 3100 একর, এখানে 100 মিটারের পরে কোনো মানুষের এন্ট্রি পারমিশন ছিল না। এখানে প্রবেশ এবং বের হওয়ার একটাই মাত্র রাস্তা, তার গেটে মুখে 100 মিটার পরেই একটা চেকপোস্ট ছিল তাদের, যেভাবে পুলিশের আর্মির চেকপোস্ট থাকে ওইভাবে চেকপোস্ট ছিল। চেকপোস্টে তারা চেক করতো, তাদের দেয়া নিজস্ব আইডি ছিল, সেই আইডি যদি পেত তাহলে এখানে প্রবেশাধিকার ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকার একাংশে জঙ্গল সলিমপুরের অবস্থান, বাকি অংশ হাটহাজারী এবং মহানগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায়। পাহাড়ে ঘেরা দুর্গম এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় সন্ত্রাসী ও অপরাধের স্বর্গরাজ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ অনেকেই এজন্য জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে। শুরুটা 90-এর দশকে বন বিভাগের কর্মচারী আলী আক্কাস এবং লাল বাদশার হাত ধরে। 2010 সালের 23 মে র্যাবের ক্রসফায়ারে আলী আক্কাস মৃত্যুবরণ করলে নতুন করে উত্থান ঘটে লোকমান ও হাকিম নামে 2 সন্ত্রাসীর। তৃতীয় দফায় উত্থান ঘটে মশিউরের। তার বাহিনীতে ছিল গফুর মেম্বার, রিপন, সিটি আরিফ, আল আমিন আর কাউসার নামের বেশ কয়েকজন সন্ত্রাসী। সবশেষ আগমন ঘটে ইয়াসিনের। জন্মসূত্রে নোয়াখালীর বাসিন্দা ইয়াসিনের শুরু চট্টগ্রামের জুট মিলে চাকরির মধ্য দিয়ে। সময়ের ব্যবধানে এই ইয়াসিনই এখন জঙ্গল সলিমপুরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ভেতরে তাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, নিজস্ব পানি ব্যবস্থা, নিজস্ব ড্রেন, নিজস্ব রাস্তা, নিজস্ব ঘরবাড়ি, নিজস্ব দেয়াল, কবরখানা, মসজিদ, স্কুল। এমনকি আমি অপারেশনের দিন পেয়েছি একটি নিজস্ব ভূমি অফিস, সেখানে একে অপরকে দলিল দেয়া দিয়ে করা হতো। সেখানে তাদের নিজস্ব গার্ড বাহিনী ছিল, যেভাবে সরকারের পুলিশ বাহিনী থাকে, তারা প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। তাদের নিজস্ব ভেতরে বিচার ব্যবস্থা ছিল। রাষ্ট্রের ভেতর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জঙ্গল সলিমপুরে আলাদা পরিচয়পত্র, বিচারালয়, কবরস্থান, ড্রেনেজ ব্যবস্থা, ভূমি বেচাকেনা, স্কুল, কলেজ, মসজিদ ও বিদ্যুৎ ব্যবস্থাপনা সহ সবকিছুই করা হয়েছে। ক্ষমতা আর প্রভাব এতটাই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল, যার কিছুটা বোঝা যাবে এই ভিডিওর আদ্যপান্ত বিশ্লেষণ করলে। পুলিশের উপস্থিতিতে অস্ত্র দুটি যিনি জমা দিচ্ছেন, তিনি জঙ্গল সলিমপুরের অঘোষিত সম্রাট ইয়াসিনের ভাই ফারুক। হত্যাসহ একাধিক মামলার আসামিও। দাপ্তরিক কোনো নিয়ম ছাড়া ফৌজদারহাট পুলিশ ক্যাম্প অস্ত্র দুটি জমা নেয়। তবে ঘটনাটিকে উপস্থাপন করতে পুলিশ চাতুরতার আশ্রয় নেয়। অর্থাৎ গত জানুয়ারির 2 তারিখের এই ঘটনায় অস্ত্র জমা দেওয়ার বিষয়টি চেপে যায় স্থানীয় পুলিশ, বরং অস্ত্র দুটিকে উদ্ধার দেখিয়ে একটি মামলা করে। মামলায় আসামি করা হয় নূর মোহাম্মদ ও আল আমিন নামে 2 জনকে। ইয়াসিনের ভাই ফারুককে নিরাপদ রাখতে এমন কৌশল নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অস্ত্র জমাদানের এই ঘটনাটি পুলিশের জানা আছে কিনা, কিংবা অস্ত্র জমাদানের ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার বিষয়টি চট্টগ্রামে যোগ দেওয়ার নতুন পুলিশ সুপার জানেন কিনা। এ ধরনের সরাসরি এরকম কোনো এভিডেন্স বা কোনো কিছু আমি পাই না, আমি জানিও না। আমার কাছে এরকম তথ্য 2-1টা জায়গা থেকে আসছে, শুনছি। তারপরে আমরা কিন্তু এই 2 জনকে কিন্তু সরাইও দিছি। ওইটার অংশ হিসাবে ওই যে সাব ইন্সপেক্টর যার কথা বলতেছে আমিনুল, তাকেও আমরা অন্য জায়গায় অন্যত্র বদলি করে দিয়েছি। আবার যে ইন্সপেক্টর কথা বলতেছে তাকেও বদলি করে দেওয়া হয়। অভিযোগ সত্য হোক কিংবা মিথ্যা, সরিয়ে দেয়া মানে দায় মুক্তি দেয়া। বিষয়টি এখানেই হয়তো থেমে যেত, কিন্তু মামলার কাগজ পর্যালোচনা করতে গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়।
ঠিক তখনই ধরা পড়ে এসপি মাসুদের বক্তব্যের কারসাজি। রেইনশুটের সোহেল ওই যে আইসি ফৌজদার ফাঁড়ি। অবস্থা ভালোই আছেন না? আপনি এখন কোথায় আছেন? ওই ফৌজদারহাটে। ফৌজদারহাটে। ও আচ্ছা, আপনি তো ফৌজদারহাটের ইনচার্জ না এর ফাঁড়ির? ফৌজদারহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা কথা বলতে গিয়ে অনেক কিছুই গুলিয়ে ফেলছেন। অস্ত্র উদ্ধার অভিযান নাকি সেটি ভিন্ন ঘটনা, সে হিসাবও মিলাতে পারছিলেন না। ফারুক তো 4-5টা মামলার মানে মার্ডার মামলার আসামি ওয়ারেন্টভুক্ত, যতটুকু জানি আর কি। আপনারা খুঁজতেছেন তাকে? না, সে আসামি তো সে যখন আমরা এই যে অস্ত্র উদ্ধার করছি তখন তো সে আসামি ছিল না, আসামি তো কিছু পরে। তবে মামলার কাগজপত্র বলছে কথিত অস্ত্র উদ্ধার অভিযানের আগে একাধিক মামলা রয়েছে ফারুকের বিরুদ্ধে, অর্থাৎ অস্ত্রবাজ সন্ত্রাসী এবং একজন অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেক পুলিশ সদস্য রেজাউল ইসলাম এখনও ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। তবে সোহেল রানাকে গত 20 জুন চলতি সপ্তাহে বদলি করা হয়। অস্ত্র জমাকে উদ্ধার দেখানো, একাধিক মামলার আসামি ফারুককে গ্রেপ্তার না করা এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের বাঁচানোর এমন কৌশল কার স্বার্থে? ঘটনা ধামাচাপা দিতে নাকি কাউকে বাঁচাতে, উত্তরটা সংশ্লিষ্টরাই দিতে পারবেন। তবে জঙ্গল সলিমপুরের সব অনিয়মের অন্যতম একটি হচ্ছে বিদ্যুৎ। সরকারি বিদ্যুৎ লুটপাটের সে মহোৎসব নিয়ে ফিরছি একটা বিরতির পর। কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে, এগুলো সব লোকালি লাগানো, দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই পিডিবি বা বিদ্যুৎ এমন খুঁটিতে করে বিদ্যুৎ সংযোগ দিবে না। দেখা যাচ্ছে প্রতিটা বাড়িতে, এখান থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আমরা 2-1টা বাড়িতে কথা বলবো। অনুসন্ধানের এ পর্যায়ে আমরা শাহ আলম নামে এক ব্যক্তির বাড়িতে হাজির হলাম, যিনি নিজেই ঘর থেকে বিদ্যুৎ বিলের একটি কপি নিয়ে হাজির হলেন। ইয়াসিনের দেওয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি বিদ্যুৎ অফিস সরকারি যে বইটা, ওইটা নাই? ওইটা নাই আমাদের। ওইটা কার কাছে আসে? ওইটা তো দেয় না অনেক সময়, বইটা তো দেয় মানে না। কখনোই দেখছেন এটা? না, ওইটা দেখিনি আমি কোনো। 116 ইউনিট যে আপনার হয়েছে, হ্যাঁ, এটা আপনি বুঝলেন কিভাবে? ওইটা ওদের বিক্রি করি আর বিলটা দিয়ে দিই, আমাদেরকে দেখতে দেয় না আর হিসাব করতেও দেয় না। হিসাব করতে দেয় না। না? কত করে ইউনিট পড়ে এটা বলতে পারেন? ওইটা 18 টাকা 15 টাকা করে নেয়। কিন্তু সরকারি দাম তো এত না। না, সরকারি দাম এত না, সরকারি আপনারা 60 টাকা না 6 টাকা এরকম করি। ওনারা যে বিদ্যুৎ বিলটি দেন সেটি আসলে সরকারি কোনো বিলের কাগজ না। ওনারা চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তি সংগ্রাম সমন্বয় পরিষদ, এই কাগজে আসলে ওনারা বিল দেয়। জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে আরও কয়েকজন গ্রাহকের সাথে কথা বলবো, যদিও বেশিরভাগই অজানা আতঙ্কে কথা বলতে নারাজ। সব বাড়িতে তো এরকম লাইন আছে না বিদ্যুতের? পানি? জি, পানিও লাইনের পানি। বিদ্যুৎ আসলো কিভাবে? বিদ্যুৎ নেই, নেতারা আনছে। 700-800 বিদ্যুৎ সরকারের, অথচ জঙ্গল সলিমপুরে সেটি বিতরণ হয় বেসরকারিভাবে, যেন সরকারের ভূমিকায় এখানকার বেসরকারি ক্ষমতাবানরা, যার ফলে উপরে তাকালেও দেখা মেলে বিদ্যুতের এলো পাতাড়ি সংযোগ। সরকারি যে বিল সেটা পান না? সেটা পাই না আমাদের। এটা কোথা থেকে দিছে? এটা এখানে মানে যে বিদ্যুৎ অফিস আছে ওদের ওখান থেকে মিটার নামানোর পর ওরা দিচ্ছে। এক অনুসন্ধান বলছে জঙ্গল সলিমপুরে বর্তমানে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 2 লাখ, যাদের সবার বাড়িতে সরকারি বিদ্যুতের সরবরাহ রয়েছে। তবে বৈধ বিদ্যুতের মিটার সংখ্যা হাতে গোনা 22টি, যার মধ্যে ইয়াসিনের নামে 4টি, 2টি মশিউরের নামে, একটি জামাল উদ্দিনের, আরেকটি আলী আক্কাসের নামে। অনুসন্ধানের শুরুতেই একটি বিষয় স্পষ্ট, জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ ব্যবস্থা চলে ব্যক্তির ইশারায়। ইউনিট প্রতি কম করে হলেও 8 টাকা গড়ে প্রতি বাড়িতে 50 ইউনিট খরচ ধরলে 10,000 বাড়ি থেকে মাসে টাকার পরিমাণ দাঁড়ায় অতিরিক্ত 40 লাখ। এর বাইরে পানি বিক্রি, 87টি মার্কেট, বালি বিক্রি, গাছ বিক্রি, স্কুল, সমিতির আয় এবং খাস জমি বিক্রি সহ সব মিলিয়ে 10,000 বাড়ি থেকে মাসে প্রায় কয়েক কোটি টাকা চাঁদা ওঠে। চাঁদার এই অঙ্ক স্থানীয় কালেক্টরের মাধ্যমে ইয়াসিন সহ অন্যদের হাতে পৌঁছে যায়। পরে সেটি নির্ধারিত হারে ভাগ বিলি হয়, যার একটি অংশ স্থানীয় প্রশাসনের অসাধু ব্যক্তি, কয়েকজন রাজনৈতিক ব্যক্তি
এমনকি কথিত সাংবাদিকের পকেটেও ঢুকে পড়ে। রাষ্ট্রের ভেতর রাষ্ট্র কাঠামোর মতো করে নিজস্ব বিদ্যুৎ অফিস খুলে বসেছে জঙ্গল সলিমপুরের দখলদাররা। দিনে দুপুরে অফিস খুলে বিদ্যুৎ বিল আদায় চললেও কাগজ কলমে প্রশাসনের জানা নেই। এইখানেই তোমরা এইভাবে বিল দাও সবসময়? কত বছর ধরে দিচ্ছ এখানে এভাবে? যে 5 বছর ধরে দিতেছে। 5 বছর ধরে এখানেই দাও? জি। ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ লেখা রসিদে গ্রাহকরা বছরের পর বছর বিল দিয়ে আসছেন। বাস্তবে তারা জানেন না এই টাকা কোথায় যায়, সরকার পায় কি পায় না, কিংবা এটি অবৈধ। এটা কি শুরু করলো? শুরু কে করছে এটা আপনার ওনাদের থেকে জিজ্ঞেস করেন। আমরা তো 8 মাস আগে চাকরিতে ঢুকছি, এটা তো বিস্তারিত আমরা বলতে পারবো না। অনুসন্ধান বলছে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল অংশে ইয়াসিনের হয়ে মাসুম নামে একজন নিয়ন্ত্রণ করেন, যিনি ইয়াসিনের ঘনিষ্ঠজন। কথিত বিদ্যুৎ অফিসটিও ইয়াসিন এবং তার লোকজন পরিচালনা করেন। ইয়াসিনের আরেক সহযোগী পারভেজের বোন নূরজাহানকেও পাওয়া গেল এই অফিসে, যিনি র্যাব কর্মকর্তা মোতালেব হত্যার আসামি। আপনার ভাইয়ের নাম কি পারভেজ? আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমি এখানে রমজান আসছি। যেখানে দেশে বিদ্যুৎ সংকট ঘরে ঘরে, সেখানে জঙ্গল সলিমপুরে বিদ্যুতের এমন হরিলোড। স্থানীয় বিদ্যুৎ অফিস বিষয়টি জানে কিনা সেটি খতিয়ে দেখতে চাই। আমরা একটা বিদ্যুৎ অফিস খুঁজে পেলাম, ওটার ভিতরে এরকম ওরা এখানে টাকা তুলতেছে আর কি। এটা কি আপনাদের অফিস? না না না, এটা আমাদের অফিস না, ওটা ওদের নিজস্ব অফিস। এটা কি বিদ্যুৎ অফিস? না, এটা বিদ্যুৎ অফিস এখানে এই একটা। সরকারের অজান্তে প্রায় 10,000 বাড়িতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, তাও প্রায় 1 যুগ ধরে। বিষয়টি অবিশ্বাস্য। বরং গ্রাহকের কাছ থেকে নেয়া টাকা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রকদের মধ্যে ভাগাভাগি হয়, সেই তথ্য জানিয়েছেন স্থানীয়রা। জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ যাতে হাতছাড়া না হয়, সেজন্য অবৈধ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ কোনো কিছুই বাদ যায় না। ফিরছি আরেকটা বিরতির পর। প্রশাসন বারবার জঙ্গল সলিমপুরের এই আস্তানা ভাঙতে চেয়েছে, তবে প্রতিবারই বাধার মুখে পড়েছে। রাস্তা কাটা, ক্যাম্প ভাঙচুর সহ প্রশাসনের উপর হামলা, কোনো কিছুই বাদ যায়নি। যার সব কিছুতেই ইয়াসিনের নাম এসেছে, সাথে উচ্চারিত হয়েছে রোকন মেম্বার নামে আরেকজনের নাম। আমরা এই দুইজনের সাথে কথা বলার চেষ্টা করব, তবে তার আগে একটি পরিসংখ্যানের দিকে নজর দিতে চাই। তথ্য বলছে 5টি মৌজায় 3070 একর খাস জমি রয়েছে জঙ্গল সলিমপুরে। এর মধ্যে প্রায় 60% উদ্ধার হয়। এই খাস জমিতে উন্নয়নের মাস্টার প্ল্যান ছিল সরকারের, কিন্তু সবকিছুই আটকে আছে দখলদারদের কারণে। অনুসন্ধান বলছে পাহাড়ের বুক চিরে জঙ্গল সলিমপুরে গত 1.5 যুগে হাজার হাজার বাড়ি গড়ে উঠেছে। দৃশ্যমান এই বাড়ির বেশিরভাগই অসহায় দরিদ্রদের, যাদের বড় অংশের স্থায়ী আবাসন বৃহত্তর নোয়াখালীতে। নোয়াখালীর লোকজন বেশি হওয়ার পেছনের কারণই আছে, অর্থাৎ তার বাড়িও নোয়াখালীতে। জঙ্গল সলিমপুরের কর্তৃত্ব ধরে রাখতে এলাকাভিত্তিক প্রভাবের আরেকটি আলীনগর বহুমুখী সমবায় সমিতি। এই সমিতির নামে খোলা ফেসবুক পেজ থেকে নিয়মিত আপডেট যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশাসন কিংবা গণমাধ্যমের নিউজের পাল্টা প্রচারণা চলে পেজ থেকে, যেখানে ইয়াসিনের কাজের বৈধতা দেয়া হয় নিয়মিতভাবে। এর বাইরে অভিজাতদের অনেকেও এখানে প্লটের মালিক হয়েছেন। সেই তালিকায় রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকের নামও রয়েছে। দখল টিকিয়ে রাখতে সবশেষ র্যাবের উপর হামলা। গত 19 জানুয়ারি তারিখের সেই হামলায় র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হোসেন ভুইয়া মারা যান। দিনে দুপুরে হয় সেই হামলা। যদিও হামলার পর এ পর্যন্ত একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তবে গ্রেপ্তার হননি আলোচিত কেউ। অর্থাৎ দিনে দুপুরে সেই হামলায় অংশ নেয়া ইয়াসিন বাহিনীর কেউ গ্রেপ্তার হননি। এমনকি ইয়াসিন, তার ভাই ফারুক সহ অনেকেই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। যৌথ বাহিনী একটা ক্যাম্পে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা, এটা একটু নজিরবিহীন ঘটনা। তো এইটা সাহস পেয়েছে তারা, আসলে তাদেরকে তো দীর্ঘ একটা সময়ের একটা রাজ্য তৈরি করেছিল।
কবে গ্রেপ্তার হবেন, কবে বিচারের মুখোমুখি হবেন তা হয়তো সময় বলবে। তবে যিনি প্রাণ হারিয়েছেন তার অবর্তমানে পরিবার সময় কিভাবে পার করছে? দেখতে পারলাম না ও বাবা, আরে রাজধানী ঢাকার বিজিবি সদর দপ্তরের পাশে জরাজীর্ণ এক ভবন। এখানেই বসবাস করেন নিহত র্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়ার স্ত্রী সন্তান। স্বামী হারানোর শোক, তার উপর সেদিনের হামলায় অংশ নেয়াদের গ্রেপ্তার করতে না পারা, ফলে দুঃখ, কষ্ট আর ক্ষোভের সাথে যোগ হয়েছে অভিমানও। ও একটা এত বড় আসামি, ওকে বাংলাদেশও ধরতে পারতেছে না, কোথায় লুকিয়ে আছে। 4000-5000 লোক যায়, এরা যৌথ বাহিনী হয় না অভিযানে, আর ওই সময় কেন 20 জন লোক দিয়ে ওইখানে পাঠালো? জীবিত থাকতে বিচার যার চাওয়া, তার চাওয়া বেশি কিছু না, স্বামীর কর্মস্থল কর্তৃপক্ষের সুদৃষ্টি। তবে সেটি এখনো পাননি। সরাসরি দেখা করা যায় না মাধ্যম ছাড়া। তো পরে বললাম কিভাবে দেখা করব, কয় গেটে যান, গেটে গিয়ে আপনি করেন, এই আলোচনা করেন। তো এই তো 1 নম্বর গেটে গেলাম, 4 নম্বর গেটে গেলাম। পরে 4 নম্বর গেটে তারা বললো কি আপনি একটা দরখাস্ত লিখেন, কেন দেখা করবেন। অভিযোগ আর অনুসন্ধানে পাওয়া তথ্য নিয়ে ইয়াসিনের মুখোমুখি হতে চাই। সূত্রের দেয়া তথ্য ধরে তার বাসায় গেলাম, কিন্তু তালাবদ্ধ। পরের যাত্রা পাহাড়ে। খবর রয়েছে এই পাহাড়ের কোনো একটি বাড়িতেই রয়েছেন ইয়াসিন, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে উল্টো দরজা বন্ধ করে দেয়া হয়। ইয়াসিন কি হয় আপনাদের? ও না, আপনার নাতনি ওনার। ফেরার পথে ইয়াসিন সম্পর্কে কথা হলো এই ব্যক্তির সাথে, যার কাছে ইয়াসিন মানেই নির্দোষ এক ব্যক্তি। আপনারা যদি সত্যটা তুলে ধরেন, এখানে ইয়াসিন মিয়ার বিন্দু পরিমাণ আপনারা দোষ পাবেন না। আমি 100-100 গ্যারান্টি দিলাম। শুধু এই একজনের কাছে ইয়াসিন পছন্দনীয় ব্যক্তি এমনটি নয়, পুরো জঙ্গল সলিমপুরে ইয়াসিন ভক্তরা এখনও সক্রিয় রয়েছেন, যাদের বেশিরভাগ খেটে খাওয়া নিম্ন শ্রেণীর। তবে ইয়াসিন ও তার লোকজনের হাতে হয়রানি ও নির্যাতনের শিকার মানুষের সংখ্যাও কম নেই, যারা ভয়কে জয় করে মুখ খুলছেন নিয়মিত। কারণ যতক্ষণ আমি 2 লক্ষ টাকা চাঁদা দিতে পারবো না, ততক্ষণ আর কি এলাকা না ঢুকার নিষেধ করছে। বাট আমার ফ্যামিলি ছিল সিনিমলের ভিতরে। ওরা যেহেতু আমি 1 মাস 15 দিন চাঁদা দিতে পারি না, তারপর এখানে প্রায় 150-200 পোলাবাহিনী নিয়ে আমার বাসার ভিতরে আক্রমণ করে। আমি লুটায় ফরার পরে এখান থেকে সিএনজিতে করে আমাকে নিয়ে গেছে আলীনগর নিয়ে যাওয়ার পরে ওখানে আবার আমাকে মারছে। আলীনগরের ভিতরে নিয়ে প্রায় মাথায় কোপ দিছে, পায়ে হাতে কোপ দিছে, প্রায় আমার পুরো শরীরে দাগ আছে। 37টা কোপ থেকে 3টা কোপ লাগছে আমার, আরগুলো সব উপরে মানে কাটি গেছে, শুধু কাটি গেছে পিঠে। আমাদের পানির লাইন, কারেন্টের লাইন সব কাটি দিচ্ছে, যাতে আমরা এখানে বসবাস করতে না পারি। সবশেষ আরেক অভিযুক্ত রোকন মেম্বারের খোঁজে টিম সার্চলাইট, যিনি কয়েক বছর আগে জঙ্গল সলিমপুরের পাশের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। দলীয় বিষয় যেটা, সেটা নিয়ে আমরা হয়তো এখানে দেখভাল করতে হয়, কিন্তু আদারওয়াইজ যে তাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে এখানে কিন্তু আমরা কোনোভাবে কখনো সম্পৃক্ত ছিলাম না, এটা কেউ প্রমাণ দিতে পারবে না। এবার আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি জঙ্গল সলিমপুর নিয়ে সবচেয়ে বেশি তৎপর ছিলেন। এখন যেভাবে কার্যক্রম এগোচ্ছে, সেখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প করা যায়, জঙ্গল সলিমপুরের দুর্গম জায়গা যেগুলো আছে সেখানে যদি রাস্তাঘাট করে দেওয়া যায়, ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো যদি উচ্ছেদ করা যায়, তাহলে জঙ্গল সলিমপুরের যে অন্ধকার যুগ, আমি মনে করি সেটি অবসান করবে। মোহাম্মদ মমিনুর রহমান 2022 সালে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। 2022 সালে জঙ্গল সলিমপুর উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে অন্যদের সাথে তিনিও হামলার শিকার হয়েছেন। হুমকি ধমকেও খেয়েছেন একাধিকবার। আমার খাস জায়গা কমার কোনো স্কোপ নাই, খাস জায়গা কাগজপত্র রেকর্ডপত্রে যেটুকু আছে সেটুকুই রয়েছে। ইয়াসিন যে মানুষকে জমি বিক্রি করে একটা খতিয়ান নাম্বার দিয়ে, এইটাকে কিভাবে? সম্পূর্ণ জালিয়াতি। সরকারি খাস জায়গার মালিকানা কোনোদিন পাওয়ার সম্ভাবনা নেই। সাধারণ মানুষ যারা জমি কিনছে না বুঝে তারা সিম্পলি প্রতারিত হচ্ছে। অভিজ্ঞতার মিশেলে সরকারি এই কর্মকর্তাও সেই ইয়াসিনের কথা জানালেন, যাকে তিনি চেনেন ম্যানেজ মাস্টার হিসেবে। ইয়াসিনের আসলে কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। সে আসলে যখন যাকে যেভাবে সে ম্যানেজ করতে পারে, সে আসলে ইজ এ ম্যানেজ মাস্টার। সে সবাইকে ম্যানেজ করে তার এই সাম্রাজ্য, তার এই অবৈধ কর্মকাণ্ড, তার এই ভূমিদস্যুতা, সন্ত্রাস যেটিই বলেন, এই কার্যক্রম পরিচালনা করে। এতদিনেও কেন ইয়াসিন এবং তার সহযোগীদের ধরা গেল না? বিষয়টি বিশ্বাস হবে তখনই যতক্ষণ না তাকে ধরা যাবে, না হলে মানুষের বিশ্বাস হবে কেউ না কেউ নিরাপদ আশ্রয় দিচ্ছে।
দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।